একেই বলে সকালে জমা বিকেলে খরচ। মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার আগে থেকেই বিরোধী দলনেতা হিসাবে যে বক্তব্য তিনি বলে এসেছিলেন, স্বেচ্ছাচারী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ষকদের পাশে দাঁড়ানোর এই এক্সপিরিয়েন্স থেকে যে আমাকে ক্ষমতায় আনুন, আমাদের ক্ষমতায় আনুন, এবেলা জমা করব ওবেলা খরচ করে দেব, আর মুখ্যমন্ত্রী হয়েও নিজের দায়িত্ব ভুললেন না। না 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 না, সম্প্রদায় টম্প্রদায় কিচ্ছু দেখেননি, তিনি কিচ্ছু দেখেননি। দেখেছেন যে দুষ্কৃতি মানে দুষ্কৃতি, তার কোনো সম্প্রদায় হয় না, জাতি হয় না। কিন্তু আজকে এই একটি এই ঘটনা, দয়া করে আমাকে আর কেউ নিশ্চয়ই প্রশ্ন করবেন না যে দাদা এটা কি পুলিশ আত্মরক্ষার স্বার্থে গুলি চালালো, নাকি এটা সত্যি সত্যি এনকাউন্টার করা হলো। দয়া করে এই প্রশ্নটি আমাকে কেউ করবেন না, আর করলেও এই প্রশ্নের উত্তর আমি আপনাদের কাছে দিতে পারবো না। বাকিটা যা বোঝার আপনারা সকলেই বুঝে নিন, আপনারা বুদ্ধিমান মানুষ। কিন্তু প্রশ্ন হচ্ছে, আজকে জাহাঙ্গীর থেকে শুরু করে শাহজাহান, আরো যে সমস্ত এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত কাছের লোক, যারা কার্যত এক একজন প্রভাস মণ্ডলের থেকে কম কিছু নয়, বরঞ্চ আরো বেশি কিছু, তারা বোধহয় ভাবছে জেলে আগে ভাগেই ঢুকে গেছি, খুব ভালো, সাথে রয়েছে আমাদের ওপরওয়ালা। তা না হলে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী আর আমরা যদি ওখানে থাকতাম, তাহলে না জানি এই প্রভাস মণ্ডলের মতো আবারও আত্মরক্ষার স্বার্থে পুলিশ না কিছু, যাই হোক। তো সব থেকে অবাক কাণ্ড কি জানেন, যখন এই সমস্ত ঘটনা দুষ্কৃতি যখন খালাস হয়ে গেল, আমি আপনাদের সামনে একটি পর্বে বলেছিলাম যে এদের পৃথিবীর আলো বেশিক্ষণ দেখানো উচিত নয়, বলেছিলাম না আপনাদের সামনে, আপনারা সমর্থন করেছিলেন, আর তাই হলো, বেশিক্ষণ এদের পৃথিবীর আলো দেখানো হয়নি। কিন্তু এই ঘটনা যখন হয়ে গেছে, তারপরে আবার মোমবাতি মিছিলে নামছে মমতা বন্দ্যোপাধ্যায়। কোন মমতা বন্দ্যোপাধ্যায়? যে মমতা বন্দ্যোপাধ্যায় খুব সন্তর্পণে চাইতেন যে সমাজে দুষ্কৃতি দৌরাত্ম্য যেন চলতে থাকে, যারা দুষ্কৃতি, যারা ধর্ষক, যারা মেয়েদের ওপর অত্যাচার করে, তাদের ওপর পুলিশ যেন কোনো আক্রমণ করতে না পারে, সেই রকম নিশ্চয়তা দিতেন তদানীন্তন মুখ্যমন্ত্রী। সেই কারণেই কামদুনির মতো ঘটনায় বারবার সরকারি আইনজীবী পরিবর্তন করে দোষীদের ফাঁসির সাজা হয়ে যাওয়া দোষীদের পর্যন্ত বহাল তবিয়তে ছেড়ে দেওয়া হয়। সেই মুখ্যমন্ত্রী আজকে, প্রাক্তন মুখ্যমন্ত্রী আজকে কেন তাদের মিছিল করতে দেওয়া হচ্ছে না বলে তিনি খুব লাফালাফি করলেন, ওই গুটি কয়েক লোকজন নিয়ে আর কি। তো হাস্যকর ব্যাপারগুলো দেখছিলাম, আর দেখতে দেখতে ভাবলাম একটা পর্ব করে ফেলি, এই নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। নমস্কার, প্রত্যেক দিনের মতোই আমি প্রলয়, আরো একটি খবর নিয়ে। দেখুন, যে যাওয়ার সে তো গেছে। ঘটনাটা কি হয়েছে, পুলিশের বয়ানটা একটু তো বলতেই হয়, কারণ আপনারা কি মনে করলেন বা আসল কি সে ব্যাপারে আমি যাব না, আমাকে জিজ্ঞাসাও করবেন না, কিন্তু পুলিশ কি বলেছে সেটা জানাটা জরুরি। প্রভাস মণ্ডল, যে প্রভাস মণ্ডলের ছবি আপনারা দেখেছেন, এবং সবথেকে বড় ব্যাপার, বিজেপির সেখানকার একজন কর্মী, শান্তনু মণ্ডল নামে একজন কর্মী, সিপিএম হঠাৎ করে মাকুশেকুরা শান্তনু মণ্ডলের নামে বিভিন্ন রকম বলতে শুরু করে দিল। শান্তনু মণ্ডলকেই কার্যত ফেসবুকে ফাঁসিতে ঝুলিয়ে দিচ্ছিল। সেই শান্তনু মণ্ডলকেই আমরা প্রথম সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম এই এনকাউন্টারে মারা যাওয়া প্রভাস মণ্ডলকে ধরে একেবারেই পুলিশের কাছে কখনো নিয়ে যেতে, ফাঁড়ির ওপর ভরসা করতে না পেরে পুলিশের কাছে হাতে তুলে দিয়েছিল তৃণমূলের, মাফ করবেন, বিজেপির ওই শান্তনু মণ্ডল। আর লায়েক আলী, সিপিএম এর লায়েক আলী একেবারেই প্রথম দিন থেকে মিথ্যাচার করে, বামপন্থীদের যেরকম স্বভাব আর কি, প্রথম দিন থেকে মিথ্যাচার করে ব্যাপারটিকে একটু ব্যাপারটিকে একটি কমিউনাল অ্যাঙ্গেল দিচ্ছিলেন। এবং তারপরে সেই লায়েক আলী পরিষ্কারভাবে শান্তনু মণ্ডলকে তো নিজের কোর্টে দোষী সাব্যস্ত করে ফেলে এবার কার্যত ফাঁসিও দিয়ে দিতেন কার্যত। তো সেই তিনি লায়েক আলী এখন হাওয়া, এই হচ্ছে পরিস্থিতি। এবং তারপরে আপনারা দেখেছেন ওই প্রভাস মণ্ডল, তিনি যখন সবাই ঘুমাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন আনন্দে, সম্ভবত তার ওই মেবি টালির চালা হতে পারে, কিন্তু সুন্দর সুখসজ্জা, যেখানে কোনো কোনো রকম রাজকীয় যোগানের কোনো অভাব যেখানে নেই, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সুখনিদ্রা দিচ্ছেন, তার ভাইপো সুখনিদ্রা দিচ্ছেন, তখন রাত্রির 12:45 থেকে 1টা নাগাদ ওই সূর্য পুকুরে, যে পুকুর থেকে ওই ছোট্ট আমাদের তরুণীর দেহটি, নিথর দেহটি উদ্ধার হয়েছিল, সেখানে নিয়ে যাওয়া হয় এই প্রভাস মণ্ডলকে। কেন না, পুনর্নির্মাণ করা হবে। পুনর্নির্মাণ মানে কি,
যে কিভাবে ঘটনাটা হয়েছে, কোথায় কিভাবে তাকে ফেলেছে, এই সমস্ত পুনর্নির্মাণ করা হবে। সেখানে হঠাৎ করেই প্রভাস মণ্ডল দাঁড়িয়েছিল, তার পাশে দাঁড়িয়েছিল ক্যানিং থানার পুলিশ ইনচার্জ, তার নাম হচ্ছে রনি সরকার। সেই পুলিশ বলছে রনি সরকারের কোমরের কাছ থেকে পিস্তলটা নিয়ে সে একেবারেই সামনের দিকে ছুটতে শুরু করে এবং পেছন দিকে তাক করে এক রাউন্ড গুলিও চালায়। এরপর বারুইপুর থানার পিসি ইনচার্জ অর্ঘ্য মণ্ডল নিজেদের এবং কর্মীদের বাঁচাতে নিজের রিভলভার থেকে 2টি গুলি করেন, একটি বুকে লাগে, একটি কোমরে লাগে, এবং সেই গুলিতেই তার মৃত্যু হয়। এবং তারপরে ডেকোরাম যা যা পদ্ধতি রয়েছে সেই মেনে ব্যাপারটি করা হয়। দেখুন, এখানে বললাম, আমাকে জিজ্ঞাসা করবেন না যে আত্মরক্ষার স্বার্থে মারা হয়েছে দাদা নাকি কি অন্য সিনেমার মতো মারা হয়েছে, আমাকে কেউ প্রশ্ন জিজ্ঞেস করবেন না। তবে সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে মারা গেল যিনি, সে ঠিক আছে, এবং তার ওয়াইফ থেকে তার মা সবাই বলেছে যে মারা গেছে, বেশ হয়েছে, আমাদের কোনো নেই, ও অত্যাচার করেছে, মারা গেছে। খুব কম লোকের মানে হতে পারে হয়তো পড়াশোনা জানে না, হতে পারে হয়তো গরিব লোক, কিন্তু আমার ছেলে কুলাঙ্গার, আমার ছেলে মাতাল, আমার ছেলে এই কাজটা করতে পারে, এটা বলার জন্য একটা সাহস এবং মানে সাহসিকতা লাগে। সেটা এই দুই, তার মা এবং স্ত্রী করে দেখিয়েছিলেন। আমি একটা ছোট্ট অংশ দেখাবো আপনাদের সামনে। ছেলে যে মৃত্যু হলো তাতে আপনার কষ্ট হচ্ছে না? আমার কষ্ট, মার তো কষ্ট হবে, আমি সে কষ্ট দরকার নেই, ও যা কর্ম করেছে তাতেই গেছে আমার শান্তি। মানে ও যে নাবালিকার সঙ্গে যে হ্যাঁ, অত্যাচার করেছে তাতেই ওর মৃত্যু হয়ে গেছে, ভালোই হয়েছে। আপনারা কি মৃতদেহ আনতে যাবেন? না, আমার কেউ যাওয়ার নেই, আমি যেতে পারবো না, মৃতদেহ আমি আনবো না। আমি তো বললাম আর আমরা দেখতে চাই না, একদম দেখতে চাই না। তোমরা ওখানে নিয়ে যেখানে গুদমে দেবে, কোথায় দেবে, ফেলে দেবে, দিয়ে যাবে, কেউ যাবে না। আচ্ছা, ওর আচরণে কি আপনারা কি ক্ষুব্ধ ছিলেন? মানে খুব অতিষ্ঠ ছিলেন? দেখো, আমি আর ওসব কিছু বলতে পারবো না। ও যে গেলে আমাদের কথা শুনি, বিশেষ করে মার কথা যদি না শুনি, নিজে নেশা ভাঙ করে, তা আমার অত আর কিচ্ছু বলার নেই। দেখলেন, এবং তার মা যখন সেখানে বলছেন যে এই ঘটনা হতেই পারে, এরকম ঘটতে, মানে যা হয়েছে বেশ হয়েছে, তার মা বলছে ঠিক হয়েছে। যে ছোট্ট মেয়েটির উপর এই নির্মম অত্যাচার করা হলো, তার পরিবারের লোক শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ দিচ্ছেন, সরকারকে ধন্যবাদ দিচ্ছেন, কিন্তু যাদের কিছুই হলো না, সেই তৃণমূল সরকার, তাদের একজন প্রতিনিধি মহুয়া মৈত্র হঠাৎ করে বলতে শুরু করলেন এটাই পশ্চিমবঙ্গে প্রথম এনকাউন্টার, এবং কেন এরকম এনকাউন্টার হবে, এনকাউন্টারের নিয়ম হচ্ছে পায়ে গুলি চালানো। আমি জানি না উনি জানেন কিনা যে আত্মরক্ষার স্বার্থে যদি এনকাউন্টার করা হয় তাহলে কোথাও নিয়ম নেই যে পায়ে, আমি যেটুকু জানি পায়ে গুলি চালাতে হবে। তার কারণ কোনো ব্যক্তি যদি আত্মরক্ষার স্বার্থে হাতে বন্দুক রেখে আমাকে গুলি করতে আসে, আমি যদি আমার ওই রকম রাজনৈতিক নেত্রী যিনি বললেন তার মতো বুদ্ধি যদি আমার থাকে, আমি যদি পায়ে গুলি করি, হাতের রিভলভারটা তার তখনও হাতটা কাজই করবে, তখন সে গুলি করে দেবে। আমি জানি না কোন বুদ্ধি থেকে, কোন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করলে এরকম বুদ্ধির জন্ম হয়, তবে একটা ছোট্ট অংশ ডেফিনেটলি আমি আপনাদের সামনে দেখাতেই পারি তিনি কি বলেছেন। Today is a bloodthirsty day in Bengal. For the first time in the history of Bengal, we have seen an encounter killing. This is UP 2.0. There are very strict rules on encounter shootouts, and the police is supposed to shoot at the accused's legs, that is below the knees. This is the rule. You are not supposed to shoot in the chest, you are not supposed to shoot in the back, you are not supposed to shoot in the head. শুনলেন, বুঝতে পেরেছেন কোথায় নাকি তিনি পড়ে এসেছেন যে কোমরের নিচে গুলি করতে হয়। এরকম যদি করতো তাহলে তো হাতের গুলি, হাতের বন্দুক থেকে সে এমনি গুলি করে দিতে পারতো, মানে এরপরে পুলিশ কর্মীরও প্রাণ যেতে পারতো। জানি না কোন ইউনিভার্সিটিতে এই সমস্ত পড়াশোনা হয়েছে, আমি বলতে পারবো না, হতেই পারে। তো এবার এইখানটাতে যখন মানে সবাই বলছে যে এটাতে খুশি, সমস্ত পরিবার বলছে, তখন মহুয়া মৈত্র এবং মমতা বন্দ্যোপাধ্যায় ক্যান্ডেল মিছিল করবেন এবং প্রতিবাদ করবেন। আরে ভাই, প্রতিবাদ যখন তোমরা ঘুমাচ্ছ তখন আলটিমেটলি যা করার হয়ে গেছে, যারা যে দোষী তাদের একজনকে হয়ে গেছে, আর বাকিদের যে এই সরকার ব্যবস্থা নেবে তা নিয়ে কারুর কোনো যখন সন্দেহ নেই, আপনারা কিসের বিরুদ্ধে প্রতিবাদ করছেন বলুন? মানে প্রতিবাদ করতেই পারেন,
আরে বলবেন একটু লোক টোক আমাদের চ্যানেল থেকেও দর্শকদের পাঠিয়ে দেবো, আমি নিজেও চলে যাবো, একটু ভিড় বাড়াতে হবে তো নাকি? আর মানে বলে দেবো সব বন্ধু বান্ধব, আমাদের কলেজের বন্ধু বান্ধব রয়েছে, একটু ছুটির দিকে করবেন, আমাদের সব অফিস টফিস থাকে, একটু ছুটির দিকে করবেন, একটু ভিড় বাড়াবো। আমরা কি বলতে পারি, কি জয় বাংলা নাকি ও বলবেন, একটু রেকর্ড করে নিয়ে যাবো। ওই স্লোগান তো আর মুখে দেওয়া যায় না, মানে যাদের গায়ে দেশপ্রেমের রক্ত থাকে তারা তো আর ওই স্লোগান মুখে দিতে পারে না। তো যাই হোক, একটু রেকর্ড করে নিয়ে যাবো, লাউড স্পিকারে আপনাদের জন্য বাজিয়েও দেবো। একটু বলবেন, ভিড় না হলে কি আপনি 15 বছরের নেত্রী, নিজের বুথে হেরে যান, নিজের বুথে জিততে পারেন না, ধর্ষকদের 15 বছর আশ্রয় দিয়েছেন, প্রশ্রয় দিয়েছেন, ফাঁসির আসামিকে ছাড়িয়ে দেওয়ার মতো নজির আপনার সরকারের রয়েছে, নেপথ্যে আপনার মস্তিষ্ক প্রসূত ওই মানে আইনজীবী বদলের সুচতুর খেলাটি রয়েছে। তো আপনি নামবেন না? আপনাকে নামতে দিতে হবে। আমি তো বলবো শুভেন্দু অধিকারীকে এনাকে রেড কার্পেট করে নিয়ে চলে যান। এনাকে আপনারা দুপাশে বিজেপি কর্মীরা দাঁড়িয়ে থাকবেন, ফুল টুল নিয়ে দাঁড়িয়ে থাকবেন, আর এই সমস্ত তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে দেবেন, যিনি প্রত্যেকবার ধর্ষকদের মানে সমর্থন করতেন, আর পেছন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলতেন ওগুলো চালাবেন, আর মমতা বন্দ্যোপাধ্যায়কে রেড কার্পেটের মধ্যে দিয়ে হাঁটিয়ে ওনাকে প্রতিবাদ, একটা বড় মোমবাতি কিনবেন, ওই এইটুকু মোমবাতি হবে না, একটা বাঁশের মতো লম্বা মোমবাতি কিনবেন, ওনাকে দেবেন, দিয়ে উনি ধরতে পারবেন না, একটু ক্রেন ফ্রেন দিয়ে একটা মোমবাতি ধরিয়ে ওনাকে নিয়ে যাবেন। আরে ভাই, আপনি কথা বলছেন, আপনি মানে এই সর্বশেষে আপনার মানে ক্ষমতা যাওয়ার আগে সব থেকে বড় পশ্চিমবঙ্গে যে ঘটনা নিয়ে উত্তাল হলো, আপনার স্টেটমেন্টগুলো দেখাবো না? পশ্চিমবঙ্গের মানুষ ভুলেছে? আপনার স্টেটমেন্টগুলো দেখাবো, আপনি কি বলেছিলেন। তো এর পরেও নির্লজ্জভাবে আপনার জামানায় ফাঁসির আসামি বেকসুর খালা হয়ে যায় শুধুমাত্র আপনার পুলিশ তথ্য প্রমাণ দেয় না বা ইচ্ছা করে দেয় না বলে। সেই পুলিশ যখন নিজেদের শিরদাঁড়াটা খুঁজে পেয়ে কাজ করছে, তখন এবার তাদের বিরুদ্ধে বিভিন্ন রকম শুরু হয়ে গেল, কেন এনকাউন্টার করলো, পশ্চিমবঙ্গে তো এরকম ছিল না। আজকে তামান্নার মা, যে তামান্না এবং তার পরিবারকে আপনারা আপনাদের সম্পত্তি মনে করেন, তার মা পর্যন্ত আজকে বলছে, ইস, আমার ওই ঘটনাটার সময় যদি আজকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী থাকতেন তাহলে তো আজকে এই ঘটনাটা হতো না। তামান্নার মা আপনাদের এই বক্তব্য বলছে, কিন্তু না, আপনাদের তো নামতেই হবে রাস্তায়, আপনাদের উল্টো পথেই পশ্চিমবঙ্গকে নিয়ে যেতে হবে। শুভেন্দু অধিকারী মহাশয়কে বলছি, আপনি একেবারেই নিজের গতিতে এগিয়ে চলুন। আপনি যা কাজ করছেন, পশ্চিমবঙ্গের মানুষ আপনার পাশে রয়েছে, আমরা প্রত্যেকে আপনার পাশে রয়েছি। আমরা প্রত্যেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ছিলাম, তার পরিণতি মমতা বন্দ্যোপাধ্যায় দেখে নিয়েছেন। আমি একা নই, আমাদের মতো প্রচুর লোকজন রয়েছে যাদের অ্যাটলিস্ট বেশ কিছু মানুষ আমাদের কথা কিছুটা হলেও মান্যতা দেয়, তারা প্রত্যেকে আপনার পাশে রয়েছি। কি আপনারা লিখে জানান দর্শক বন্ধুরা, আমার কথার সঙ্গে আপনারা সমর্থন জানাচ্ছেন কিনা, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর পাশে রয়েছেন কিনা। তবে এটাও আমি বলবো, যে সমস্ত কামদুনির ফাঁসির আসামিরা এখনো ঘুরঘুর করছে, আজকে পশ্চিমবঙ্গ পুলিশের এই অ্যাকশনটা দেখে জানি না বিছানার মধ্যে মানে বিছানা ভিজে গিয়েছে কিনা, তাদের বিছানা ভিজে যাওয়াটাই সম্ভব। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে মানে ফাঁসির সাজাপ্রাপ্ত আসামিদের বাড়িতে পুলিশ পিকেট বসতো, যাতে তাদেরকেও ডিস্টার্ব করতে না পারে। আর যারা প্রতিবাদী, টুম্পা এদের মতো যারা প্রতিবাদী ছিল, তাদের মানে অরক্ষিত রেখে দিয়ে তাদের সুযোগ করে দেওয়া হতো তাদের আক্রমণের। এই মুখ্যমন্ত্রী আবার প্রতিবাদের জন্য বেরুচ্ছেন। আমি বলবো শুভেন্দু অধিকারী, আচ্ছা একটা খবর আপনারা জানেন, 440 কোটি টাকা 440 কোটি টাকায় ইডি ফ্রিজ করে নিয়েছে। এতদিন ধরে টানাপোড়েন হচ্ছিল, তৃণমূল অ্যাকাউন্টের 440 কোটি টাকা ফ্রিজ করে নিয়েছে, সেখানে সম্ভবত দুর্নীতির টাকা গিয়েছে বলে সন্দেহ করছে ইডি। এইরকম একজন রাজনৈতিক নেত্রী তিনি নাকি নামছেন, এবং নামছেন কিভাবে? যখন নামছেন, এতটা অডাসিটি, এতটা হিপোক্র্যাট একজন রাজনৈতিক নেত্রী, যিনি একদিকে বলছেন যে কোনো নেতার আমার দরকার নেই, আমরাই নেতা বানিয়ে নেব, নেতাই আমাদের ভগবান, অন্যদিকে নেতাদের গালে থাপ্পড় মারছেন, নেতাদের পিঠে চড় থাপ্পড় মারছেন। এই প্রাক্তন মুখ্যমন্ত্রী এখনো তার মেজাজ দেখুন, একটা ছোট্ট ইস্যু পেয়েছেন আর ভাবছেন ব্যাস কাল থেকেই তিনি মুখ্যমন্ত্রী হয়ে যাবেন। আমি দেখাবো কিভাবে নিজেদের কর্মীদের, এককালে এই দুদিন আগে বলছিলেন যে কর্মীরাই তো আমার ভগবান, আর সেই কর্মীদের গালে থাপ্পড় মারছে, পিঠে থাপ্পড় মারছে, দেখাবো। দেখলেন এই মুখ্যমন্ত্রী, ঠিক আছে? তো ভাবুন, নিজেদের কর্মীদের যারা তার পাশে ওই সবকিছু উপেক্ষা করে তার পাশে দাঁড়াতে গেল, তাদেরকে মেজাজ হারিয়ে থাপ্পড় মারছেন।
এই তো একজনের অডাসিটি, এই তো গণতন্ত্রে একজনের নমুনা। মাত্র ওই গুটি কয়েক 100-200 লোকের মধ্যে 2-3-4 জনকে থাপ্পড় মার, একজনের পিঠে দেখলাম, একজনের গালে দেখলাম। এই এক মুখ্যমন্ত্রী, তিনি বলছেন নাকি তিনি আন্দোলন করবেন। তো বললাম আমাদের বলতেন একটু খবর টবর দেবেন, একটু ভিড় বাড়াবো আপনাদের সামনে। তো যাই হোক, এই মুখ্যমন্ত্রী আবার আপনাদেরও, শুধু আমাকে নয়, আপনাদের সকলকেই বলেছেন, কি বলেছেন জানেন? বলেছেন অনেক হলো, আর সহ্য করা যাবে না, অনেক দিন আমরা সহ্য করলাম, আর সহ্য করব না, আপনারা প্রতিবাদ করুন, এবার না রাস্তায় নামুন, প্রতিবাদ কিন্তু করবেন, ঠিক আছে? মমতার হয়ে কিন্তু প্রতিবাদে নামতে হবে আমাদের সবাইকে। হাতের ডিম নিয়ে কেউ নামবেন না, কেউ হাতে ডিম নিয়ে নামবেন না, প্রতিবাদ করতে হবে। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সামনে শোনাবো একবার। আমি ধিক্কার জানাই, আমি বাংলার সচেতন মানুষ, শিক্ষিত মানুষ, সভ্য মানুষ, মানবিক মানুষ, সবাইকে আবেদন করব, অনেক দিন চুপ করে আছেন, আর চুপ করে থাকবেন না। মনে রাখবেন, আগুন যদি কারো বাড়িতে লাগে, সেই আগুনটা কিন্তু সবাই চারিদিকে ছড়িয়ে যায়। আমরা আগুন লাগাতে চাই না, আমরা আগুনটা নেভাতে চাই। তাই আপনাদেরও আজকে দায়িত্ব প্রতিরোধ করা, প্রতিবাদ করার। এবং আমি প্রায় 25 জনকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করলাম। শুনলেন, এই হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাণ্ড। কিন্তু যাই হোক, আমি আবার একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে বলি। এটা কিন্তু আমাদের হাফ কাজ হলো, আমাদের ওই বিচারটা অধরা থেকে যাবে যে ইন্দ্রজিৎ মণ্ডল, যাকে পিটিয়ে যে সমস্ত ওখানকার বারুইপুরের কিছু দুষ্কৃতী, জেহাদি মানসিকতার দুষ্কৃতী তাকে পিটিয়ে মেরে ফেললো, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। তার বিরুদ্ধেও একেবারেই মানে সমান মানে অপরাধী করে তাদেরও কিন্তু কোনো রকম ক্ষমা করা উচিত নয়। হাঁসখালির যে সমস্ত তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ছেলেরা মানে জন্মদিনের পার্টির পর ধর্ষণ করে দেহ পুড়িয়ে দেয়, মমতা বন্দ্যোপাধ্যায় যাদের পাশে দাঁড়িয়েছিলেন এবং মেয়েটির বিপক্ষে দাঁড়িয়েছিলেন, তাদের যারা এখন হয়তো জেলের মধ্যে রয়েছেন, আমাদের নিশ্চিত করতে হবে যে এদের জেলের সাজা নয়, এদের তাড়াতাড়ি এদেরও পৃথিবীর আলো দেখার বেশি দিন উচিত নয়। এমনকি বললাম কামদুনি, এখন যারা ফাঁসির সাজা থেকে মুক্ত হয়ে বেরিয়ে রয়েছেন, পুলিশ একটু ভালো করে লক্ষ্য রাখবেন তো, যে এরাও আপনাদের আবার ওই মানে গুলি ফুলি চালানোর জন্য চেষ্টা করছে কিনা। তাহলে ওই একই কায়দায় এদেরও, যদি আপনারা মনে করেন, আমার বলার কিছু নেই, আমার করার কিছু নেই, কিন্তু দুষ্কৃতীরা যদি আপনাদের আক্রমণ করে, তাহলে একটা কথা পরিষ্কারভাবে আমি বলছি, আর আপনাদেরও বলবো, এই দুই পুলিশ কর্মীর যে পুলিশ ইনচার্জের যে নাম করলাম, আমরা প্রত্যেকে আপনাদের পাশে রয়েছি, আপনাদের পরিবারের পাশে রয়েছি আমরা। যদি পরিবারের কেউ শোনেন বা যদি আমার এই ভিডিওটি ওনার পরিবারকে কেউ পৌঁছে দেন, তাহলে আমরা বলছি আপনাদের পরিবারের পাশে রয়েছি। আপনাদের যদি কোথাও বাজে লাগার কোথাও জায়গা থাকে, মনে রাখবেন যে আপনারা সমাজে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। যে গেল সে আজ না হলে কাল যেত, কিন্তু প্রশ্ন হলো যারা রয়েছে তারা এই কাণ্ড ঘটানোর জন্য দুবার ভাববে। আপনাদের হাজবেন্ডরা, যারা পরিবার রয়েছেন তাদের উদ্দেশ্যে, আপনাদের হাজবেন্ডরা এবারে সত্যি বিরোচিত কাজ করেছে। 34 বছর পর এবং তারপরের 15 বছরের পর পুলিশ তার শিরদাঁড়াটা খুঁজে পেয়েছে। কেন? তার কারণ ওপরের যে লোকটি বসে রয়েছে এবং ওপরের যে সমস্ত লোকগুলি বসে রয়েছে, তারা দুর্নীতিকে সহ্য করে না, মহিলাদের অত্যাচারকে তারা টলারেট করে না। শুধু কথার জাগলারির মাধ্যমে মহিলা সংরক্ষণ চায়, আমি অপরাজিতা বিল আনবো, আমি হ্যান করব, আর যখন জাস্টিস দেওয়ার বেলায় তখন আমি কাউকে জাস্টিস দেব না। এই রকম ব্যাপার নয়। এখন পশ্চিমবঙ্গের মানচিত্র পাল্টে গেছে। তাই যারা এই সমস্ত মনোভাব নিয়ে এখনো মানে ভাবছেন যে এইটা একটা ঘটনা, শুভেন্দু অধিকারীর হাতে একটা বোমভাস্ত এসে গেছে। তিনি কিন্তু কিচ্ছু দেখেননি, কোনো সম্প্রদায় যে অপরাধ করেছে তার কি সম্প্রদায়, যে ভিকটিম তার কি সম্প্রদায়, কিচ্ছু দেখেননি। তিনি শুধু দেখেছেন একজন ভিকটিম, একজন অপরাধী, কোনো সম্প্রদায় দেখেনি। এবং সেইভাবে তিনি কিন্তু একদম চরমতম শাস্তির কথা বলেছিলেন। সেটা তিনি মানে সেটা কোইন্সিডেন্টালি হয়েও গেছে। কিন্তু আমাকে এবার বলুন যে শুভেন্দু অধিকারীর হাতে এই যে ব্রহ্মাস্ত্রটা আসলো, তার মানে বুঝতে পারলেন তো, তিনি কিন্তু আর পরে বলতে পারবেন না যে তিনি কিন্তু কোনো ধর্ম দেখে বিচার করেন না। কাজেই পরে মমতা বন্দ্যোপাধ্যায়টা আর বলার সুযোগ পাবে না। যদি কোনো দুষ্কৃতির ওপর আবার রিপিটেশন হয়, তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম পন্থীদের কিন্তু এটা মনে রাখতে হবে, শুভেন্দু অধিকারী যদি আজকেও ধর্ম দেখে না থাকে, তাহলে আগামী দিনে এই ধরনের কাজ করার যারা মানসিক প্রস্তুতি নিয়ে রয়েছেন বা মানসিক বিকার যাদের রয়েছে,
তারাও কিন্তু প্রস্তুত থাকবেন যে আপনাদের কোনো মমতা বন্দ্যোপাধ্যায়, কোনো সুজন চক্রবর্তীরা আপনাদের বাঁচাতে পারবে না। এবং সব থেকে শেষে গিয়ে যে প্রশ্নটা আমি আমার সংখ্যালঘু, আমাদের পাশের বাস করা ভাইয়েরা, যারা আমাদেরই এই পশ্চিমবঙ্গের আমাদের সহনাগরিক, সমান অধিকার যাদের আমাদের সঙ্গে যাদের রয়েছে, আচ্ছা আপনারা তো বিজেপিকে ভোট দেন না, আপনারা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো আপনাদের ছোট্ট তামান্নার মায়ের বিচার দেয়নি, তারপরেও আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছিলেন। এবার দেবেন শুভেন্দু অধিকারীর, অন্তত এই ঘটনায় বারুইপুরের সংখ্যালঘু মানুষরা শুভেন্দু অধিকারীকে ভোট দেবেন? সম্ভবত না, এখনো দেবেন না। এবং এটাই হচ্ছে কারণ যে আমাদের সমাজের মধ্যে বিভেদের কথা বলেন না, এটাই হচ্ছে কারণ যে বিভেদটা সৃষ্টি হয়ে থাকে। তার কারণ যত ভালোই ডেলিভার করা হোক না কেন, যত ভালোই গভর্নেন্স ডেলিভার করা হোক না কেন, আমরা কিছুতেই ওই সম্প্রদায় ভিত্তিক বাদ দিয়ে আমরা বেরিয়ে যে কে ঠিক কাজ করছে আর কে বেঠিক কাজ করছে, এইটা আমরা দেখতে পারি না। এইটা আমাদের দুর্ভাগ্য। যতদিন না পর্যন্ত এটা সলিউশন হবে, ততদিন পর্যন্ত আমরা কিন্তু মানে এটা আমাদের এই রোগ থেকে মুক্তি নেই। আপনারা ভাবুন, একটা সরকার যাকে আপনারা বলেন যে মানে হিন্দুবাদী সরকার, সে যদি ধর্ম না দেখে, একজনের অপরাধ দেখে তার বিচার সর্বোচ্চ সাজা দিতে পারে, কেন আপনারা তার কাজের ওপর বিচার করে আপনারা মূল্যায়ন করবেন না? কেন তার মূল্যায়ন করবেন না? মানে শুদ্ধ মূল্যায়ন করবেন ধর্মের ভিত্তিতে, এইটা ভেবেছেন? এটা এবার ভাববেন, ঠান্ডা মাথায় ভাববেন। আর যদি এটা ভেবে সদুত্তর পান, তাহলে সেদিনই এই আমার আপনার মধ্যে বিভেদটা পৃথিবীতে আর কেউ ঘোচাতে পারবে না। কিন্তু যতদিন কাজের ওপর ভিত্তি না করে, ওই শুধুমাত্র একটা ধর্মের ওপর ভিত্তি করে, না আমি একে পছন্দ করি না আমি ওকে পছন্দ, যতদিন এসব করবেন ততদিন কিন্তু আমাদের সমাজের মধ্যে এই বিভেদটা কমবে বলে আমার বিশ্বাস নেই। তবে আবারও এই মুখ্যমন্ত্রী, আপনি এগিয়ে যান, আপনার সঙ্গে আমরা রয়েছি, আমাদের দর্শকরা রয়েছে। যতদিন আপনি এই পথে থাকবেন, আপনাকে পূর্ণ সমর্থন আমাদের তরফ থেকে। আমাদের অত্যন্ত ক্ষুদ্র সামর্থ্য, কিন্তু তা নিয়েও আপনাকে পূর্ণ সমর্থন একেবারেই আপনার এই বলিষ্ঠ পদক্ষেপের জন্য। এর জন্য দৃঢ়চেতা, এর জন্য সততা, এর জন্য আদর্শ লাগে, যেটা আপনার মধ্যে রয়েছে, আপনি করেছেন। পশ্চিমবঙ্গের বিগত, মহুয়া মৈত্র বললেন না আগে কখনো ঘটেনি, তার কারণ দুর্ভাগ্যবশত মানে বিধানচন্দ্র রায়ের ওই সময়গুলোতে তখন দরকার পড়তো না। আর তারপরে যারা এসেছেন তার মানে তখন এরকম অনেক ঘটনা ঘটলো, পিঠে শীত ধরাটা এতটা কারোর সোজা ছিল না। তার কারণ বুদ্ধদেব বাবুকে একটা সঠিক প্রশ্ন করার জন্য আলিমুদ্দিন স্ট্রিটে গিয়ে তাকে বলতে হয়েছিল কেন তিনি এই কথা বলেছেন, এবং তাকে পরে সেটাকে উইথড্র করতে হয়েছিল। এই নীতি কিন্তু অন্তত বিজেপিতে হয় না। সবাই ভালো থাকবেন, আর বাড়ালাম না। লিখে জানাবেন আপনাদের। শুভেন্দু অধিকারী অসাধারণ, আপনি এগিয়ে চলুন। এখনকার মতো এখানেই।